5 আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশ জুড়ে চলা বিশেষ অভিযান নির্বাচনের আগ পর্যন্ত চলবে বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, রাজধানীর কিশোর অপরাধ প্রবণতা এবং খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে গুরুত্ব পায়। সভা শেষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা মাদকটার উপরে বেশি জোর দেই। 5 আগস্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আশ্বস্ত করেন উপদেষ্টা। 5 আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। সরকার তো সব কিছুর ব্যাপারেই সতর্ক থাকতে হয়। এই সতর্কতার জন্যই তো আমরা এই বিভিন্ন মিটিংগুলি করি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানও নির্বাচনের আগ পর্যন্ত চলবে বলে জানান তিনি। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে হবে। যেহেতু হয় কি আপনারা তো মানে অস্বীকার করতে উপায় নেই যে আমার পরিমাণ আমরা তো সব উদ্ধার করতে পারি না। এইগুলো উদ্ধার করার জন্য তো আমাদের চেষ্টা সবসময় জারি আছে। একটু ন্যাং মারছে দেখাই 4 জন লোক এসে যাইতেছে তারা চাবাতে দিয়ে মারার জন্য, হয়তো সামনাসামনি পাইলে হয়তো কবই দিয়ে দিত। মানে এইগুলির ক্ষেত্রে আমাদের জনগণেরও সচেতনতা বাড়াইতে হবে, আর মা বাবা আত্মীয় স্বজন তাদের বুঝাতে হবে। মব সহিংসতার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মব ভাইলেন্স তো কমছে, এটা আস্তে আস্তে একেবারে এলিমিনেট হয়েছে। আমরা এই মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দিব না। এই বাহিনীকেই তো নির্বাচন হবে আল্লাহ দিবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বড় রাজনৈতিক দলগুলোর ছাড় না দেওয়ার মানসিকতা জুলাই সনদ ঘোষণায় দেরি হচ্ছে বলে অভিযোগ অন্যান্য দলের নেতাদের। গণঅভ্যুত্থানের 1 বছর পার হতে চললেও জুলাই সনদের খসড়া চূড়ান্ত না হওয়ায় এমনটাই জানান তারা। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সনদের ঘোষণার কথা থাকলেও বর্তমানে তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিস্তারিত খালিদ ইবনে মিজানের রিপোর্টে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সনদের ঘোষণার কথা থাকলেও তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় মোট 19টি ইস্যুতে ঐকমত্যে পৌঁছালেও অনেক বিষয়ে রয়ে গেছে মতভেদ। এই ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে এই জুলাই সনদটাকে জারি করা যায় কিনা, জারি করলে তাহলে এটা কার্যকরটা হয়ে যেত এবং পরবর্তীতে এটা আমাদের কনস্টিটিউশনের পার্ট করে এটা আমাদের একটা প্রতিজ্ঞা আকারে, এই গণ অভ্যুত্থানের প্রতিজ্ঞা আকারে, সকল রাজনৈতিক দলের অভিপ্রায় আকারে এটা একটা দলিল হিসাবে এটা থাকবে। তো এটা কোনো দলের এই ব্যাপারে একটু অনাগ্রহ আছে, আমরা বুঝতে পারছি। জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তি ও সংবিধান সভা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা হতে পারে বলে জানান রাজনীতিবিদরা। একটা নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রথমত যারা নির্বাচিত হবেন তারা প্রথম অংশে তারা সংবিধান সভা হিসেবে তারা কাজ করবেন। সাংবিধানিক বিষয়গুলো চূড়ান্ত হলে তারপরে এটা স্বাভাবিক জাতীয় সংসদের মতন করে পার্লামেন্ট যেভাবে ফাংশন করে সেভাবে ফাংশন করবেন। এটা নিয়ে একটা বিতর্ক সম্ভবত আছে এবং এটা বড় বিতর্ক হবে। বড় রাজনৈতিক দলগুলো ছাড় না দেওয়ার কারণে সনদের আকাঙ্ক্ষা নষ্ট হওয়ার আশঙ্কা রাজনীতিবিদদের। এখন যদি দলগুলো এইভাবে হুমকি দেয়, স্বাক্ষর না করে, তাহলে কি হবে? তাহলে দেশে একটি অরাজকতার সৃষ্টি হবে, আওয়ামী লীগ ফিরে আসবে বা ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হবে। 19টি সংস্কারের বিষয়ে 9টিতে এখনো পুরোপুরি একমত হয়নি দলগুলো। এর মাঝে বিএনপি 4টি, জামায়াত 1টি সিদ্ধান্তে একমত হয়নি এবং এনসিপি 1টি সিদ্ধান্তে বিকল্প প্রস্তাব দিয়েছে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। রাজনীতিতে বরাবরই উত্তাপ ছড়িয়েছে হাওর অধ্যুষিত এলাকা কিশোরগঞ্জ। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ। কোনো দল সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করলেও অনেকেই আবার রয়েছেন দলীয় আলোচনায়। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নির্বাচনের প্রচারণার দৌড়ে থেমে নেই কিশোরগঞ্জ। 13টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জের সংসদীয় আসন 6টি। প্রতিটি আসনে শুরু হয়েছে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের সরব উপস্থিতি। প্রতিটি আসনেই বিএনপির রয়েছে একাধিক প্রার্থী। দলের টিকিট পেতে চালাচ্ছেন নানা কর্মসূচি, সেই সাথে ভোটারদেরও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সাহেবের এখতিয়ার, আশা করি ইতিমধ্যে ইনি যাচাই বাছাই করে
চূড়ান্ত প্রার্থী তালিকা ইতিমধ্যে সম্ভবত তৈরি করে রেখেছেন। এর মধ্যে 6 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, আর সে অনুযায়ী চলছে নির্বাচনী প্রচারণা। জেলার 6টি আসনে বিপুল ভোটে বিজয়ী হবেন প্রত্যাশা জামায়াতের। জনসম্পৃক্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমরা সবসময় কাজ করি, কথা বলি, দাবি দাওয়া নিয়ে আমরা সরকারের সাথে অতীতেও কথা বলেছি। পিছিয়ে নেই আরেক রাজনৈতিক শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানুষের পাশে থেকে দেশকে এগিয়ে নিতে 6 আসনের 3টিতে প্রার্থিতা ঘোষণা করেছে। আমরা আশা করছি আমাদের যে প্রার্থিতা আমরা ঘোষণা করব এর মধ্য দিয়ে আমরা 6টি আসনে জয় ছিনিয়ে আনতে সক্ষম হব। এছাড়া গণ অধিকার পরিষদ 2টি আসনে প্রার্থিতা চূড়ান্ত করলেও কোনো কার্যক্রম নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির। দেশকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত শুধু কথায় নয়, কাজে প্রমাণ দিবে এমন প্রার্থীদের বেছে নিতে চান ভোটাররা। আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তির ভোট দেব, তার কাছ থেকে আমরা যেন জনগণ যেন সুস্থভাবে থাকতে পারে। সাধারণ মানুষের যে ব্যক্তি নিরাপত্তা দিতে পারবে, আমরা সেরকম একজন প্রার্থী চাই। এদিকে প্রথম ভোটটি দিতে মুখিয়ে আছেন নতুন ভোটাররা। তবে নতুন প্রজন্মের জন্য যারা কর্মসংস্থান তৈরি করবে তাদেরকেই ভোট দিবেন তারা। এমন একজন লোককে ভোট দিতে চাই যে দেশের কর্মস্থান করে দিবে, একজন ভালো লোককে আমরা ভোট দিতে চাই। আমাদের রাস্তাঘাট যা আছে সবকিছু উন্নয়ন করবে এমন লোক ছাড়া তো আমরা কাউকে ভোট দিতে ইচ্ছুক না। নতুন নেতৃত্ব না পুরনো অভিজ্ঞতা, তা নির্ধারণ করবে কিশোরগঞ্জের 25 লাখেরও বেশি ভোটার। অপেক্ষা শুধু নির্বাচনের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়েছিলেন বলে ট্রাইব্যুনালকে জানান দ্বিতীয় সাক্ষী আবদুল্লাহ আল ইমরান। সাক্ষ্য শেষে তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পঙ্গুত্বের জন্য দায়ী করেন। তিনি ট্রাইব্যুনালকে জানান 19 জুলাই তিনি আন্দোলনে গিয়ে হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। শেখ হাসিনার নির্দেশে তার সঠিক চিকিৎসা চলছিল না। এখন ট্রাইব্যুনালে আসামি পক্ষের জেরা শুরু হবে। আদালতে উপস্থিত আছেন গ্রেফতার একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই মামলায় প্রথম সাক্ষী জুলাই আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন সাক্ষ্য দিয়েছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ চলছে। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এরই মধ্যে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি মামুন। টাঙ্গাইলের কাঁচা বাজারগুলোতে টানা বৃষ্টির কারণে সবজি ও মাছ মাংসের দাম বেড়েছে। তবে বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। বাজারে ধনেপাতা 350 টাকা কেজি, টমেটো 140, গাজর 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি আদা 200 টাকা, রসুন 180, পেঁয়াজ 70 টাকা এবং শসা 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেড়েছে সব ধরনের মাছের। এছাড়া ইলিশের আমদানি বাড়লেও দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। সব ধরনের সবজির দাম বেড়ে 40 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মুরগির 170, খাসির দাম 1200, গরুর মাংস 750 টাকা। এদিকে বিভিন্ন প্রকার মশলা ও ফলমূলের দামও কিছুটা বেড়েছে। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের কারণে সংকট বাড়ার আশঙ্কা দেখছে টিআইবি। কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, যেসব সংস্কারে ঐকমত্য হয়েছে সেগুলোর সাংবিধানিক ও আইনগত বাস্তবায়ন কিভাবে হবে সেই প্রশ্ন এখনো অনিশ্চিত। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ রায়হান। আওয়ামী লীগের শাসনামলে কর্তৃত্ববাদ আখ্যা দিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। হাসিনা সরকারের পতনের 1 বছরে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে এই গবেষণা প্রতিবেদনে উঠে আসে নানা তথ্য। কার্যক্রম তার অংশ হিসেবে টিআইবি বলছে 1 বছরে সরকার জুলাই ঘোষণাপত্র ও রাজনৈতিক ঐক্যের জন্য বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছে, যা ইতিবাচক পরিবর্তন। তবে এই ঘোষণাপত্রের বিভিন্ন দিকে রাজনৈতিক মতানৈক্য নিয়ে সৃষ্টি হতে পারে নানা সংকট। সনদের আইনগত ভিত্তি কি হবে, এটার বাধ্যবাধকতা কি হবে, সেটা কি প্রক্রিয়া হবে, সেটি নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট উত্তর আমাদের কাছে নেই। গবেষণার পর্যবেক্ষণে বলা হয়, সুশাসনের আলোকে বিচার ও প্রশাসন সহ গুরুত্বপূর্ণ খাতে বেশ কিছু ঘাটতি দেখা গেছে। এতে দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক সরকার গঠনের যে প্রত্যাশা ছিল তা বাস্তবে পূরণ হয়নি।
সুশাসনের যে মানদণ্ডে তাতে ঘাটতি বিশেষভাবে প্রকট ছিল। বিশেষ করে দুর্নীতিমুক্ত, সুশাসিত এবং জবাবদিহিমূলক সরকার এবং যে আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিত ব্যর্থতার দৃষ্টান্ত আমরা দেখেছি। প্রতিবেদনে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে জড়িত 1168 পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে 761টি, তবে গ্রেপ্তার হয়েছে মাত্র 61 জন। একইভাবে গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অবস্থান অস্পষ্ট বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। এছাড়াও মব সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের ক্ষেত্রে সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেননি মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। রাশেদ জায়খান, 21 টেলিভিশন, ঢাকা। শুধু প্রতিশ্রুতি নয়, জনগণ তার বাস্তবায়ন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের মতের বিপক্ষে গিয়ে রাজনীতি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। সোহেল সামির রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের সমাবেশ। এতে জুলাই শহীদ পরিবার এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে দেয়া হয় সম্মাননা। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নের উপর জোর দেন। কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য বিএনপির উদ্যোগে এরই ভিতরে একটি বিশেষজ্ঞ টিম কাজ করছেন, যার ভিতরে আমাদের দলের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন এরকম সদস্য আছেন, আবার দলের সাথে সম্পৃক্ত নন, কিন্তু এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে, এক্সপার্টিজ আছে, এরকম মানুষও সেই টিমের মধ্যে কাজ করছেন। যুবদলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকারও পরামর্শ দেন তিনি। আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে শহীদ পরিবারকে সম্মাননা জানিয়ে আমরা আসলে সম্মানিত নিজেরা হয়েছি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে দল হিসেবে বিএনপি বারবার এগিয়ে এসেছে বলে দাবি মহাসচিবের। আমাদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, একটা ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো, সেটাকে আবার ভিত্তি তৈরি করে আমাদেরকে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। ক্ষমতায় আঁকড়ে থাকতেই একটি গোষ্ঠী বিভিন্ন দাবি তুলে নির্বাচন পেছানোর পায়তারা করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি ওইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না। কয়েকটা বাচ্চা ছেলেপেলের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে। আমরা তাদের মনে বাপদাদার চাকর বাকর মনে হয়। দেশের মানুষকে তারা মানুষ মনে করে না, দেশের নেতৃবৃন্দকে তারা নেতা মনে করেন না, মনে করেন তারা এই নেতা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা তুলার বড় অংশই আসছে ভারত থেকে। তবে বাংলাদেশের পণ্য বাণিজ্যে ভারতের একের পর এক অশুল্ক বাধার কারণে ভারতীয় তুলার উপরে অতি নির্ভরতাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্য বাধায় বাংলাদেশকে জিম্মি করার নতুন খেলায় তুলা আমদানিতে বিধিনিষেধ দিলে বিপর্যয়ের সম্মুখীন হবে দেশের তৈরি পোশাক শিল্প। তাই ভারতের উপরে নির্ভরশীলতা কমিয়ে নতুন বাজার খোঁজার পরামর্শ তাদের। সাদিয়া লাবনীর রিপোর্ট। বছরে দেশে তুলার চাহিদা প্রায় 85 লাখ বেল, যেখানে মাত্র 1,76,000 বেল তুলা উৎপাদন হয় দেশে। বাকি প্রায় 83 লাখ বেল আমদানি করতে হয়, যার প্রায় 1/4 আসে ভারত থেকে। তুলার মান নিয়ে প্রশ্ন থাকলেও দামে কম এবং আমদানিতে সময় কম লাগায় ভারতীয় তুলার উপর অনেকটা নির্ভরশীল দেশের ব্যবসায়ীরা। তবে নতুন বাস্তবতায় ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছে, তাতে যে কোনো সময় তুলা রপ্তানি বাধাগ্রস্ত করতে পারে ভারত। ব্যবসায়ীরা বলছেন, ভারত এমন কোনো সিদ্ধান্ত নিলে বিপর্যয়ে পড়বে দেশে পোশাক রপ্তানি শিল্প। ঘন ঘন হঠাৎ করে ব্যান করে দেয়, এটা একটা মারাত্মক একটা সমস্যা। আরেকটা হলো যে ওদের যে মার্চেন্টরা আছে, ওদের কমিটমেন্টটা ঠিক নেই। কখনো কোনো একটা দেশের উপরে বা একটা অরিজিনের উপরে ডিপেন্ডেন্ট থাকবো না। আমাদের ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, থার্ড অপশন এটা থাকতে হবে। আর সেটা যদি আমরা না করতে পারি, শুধু ইন্ডিয়া বলে কথা না, যে কোনো দেশেই আমাদের উপরে তুলার ব্যান করে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, পণ্য বাণিজ্যে ভারত একের পর এক অশুল্ক বাধা তৈরি করছে। এমন প্রেক্ষিতে তুলা আমদানির ক্ষেত্রে ভারত নির্ভরতা বাণিজ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি হিসেবেই দেখছেন তারা।
ভারতের এসব পদক্ষেপ বলি আমাদেরকে একটু ফরওয়ার্ড লুকিং ভাবে চিন্তা ভাবনা করে রাখতে হবে, যাতে আমরা একক নির্ভরশীলতায় না পড়ি। তুলা কিন্তু আমরা আমদানি করি আরো অন্যান্য অনেক দেশ থেকে, সুতরাং সেখানে যদি এরকম আভাস পাওয়া যায় যে এরকম কিছু হবে, তাহলে আমাদেরকে তখন পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের তথ্য বলছে 2022-23 অর্থ বছরে বাংলাদেশের আমদানি করা তুলার 13% উৎস ছিল ভারত। 2023-24 অর্থ বছরে মোট তুলা আমদানিতে প্রতিবেশী দেশটির অংশ বেড়ে দাঁড়ায় 23%। এদিকে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 2023-24 ভারতীয় অর্থ বছরে এপ্রিল থেকে ডিসেম্বরে বাংলাদেশে ভারতের তুলা আমদানির অর্থমূল্য ছিল $165.81 কোটি। 2024-25 অর্থ বছরের একই সময়ে আমদানি করা তুলার অর্থমূল্য দাঁড়িয়েছে $203.29 লাখ। এই হিসেবে 9 মাসে ভারত থেকে তুলা আমদানি বেড়েছে 22.61%। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।